সব কিছু এখানে বাবার ইচ্ছায় হয়, আমরা তো উপলক্ষ মাত্র। হয়ে গেছে, আমরা তারকেশ্বর যাচ্ছি। হর হর মহাদেব, হর হর মহাদেব। সবাই চলো আমাদের সাথে। বাড়ি থেকে বেরোনোর সময় বাবাকে প্রণাম করে বাবার আশীর্বাদ নিয়ে বেরিয়েছিলাম, কারণ এতটা রাস্তা এতটা পথ চলা বাবার সঙ্গে না থাকলে সেটা কখনোই সম্ভব হবে না। ট্রেনের পালা, ট্রেনে করে যাবো। ট্রেনে উঠেও সাজগোজ মানে কোনো কিছু নেই। ট্রেনে আমাদের সাথে অনেকের আলাপ হয়েছিল যারা আমাদের মতোই জলযাত্রী, জল নিয়ে বাবাধামের উদ্দেশ্যে রওনা হবে। বেশ কয়েক বছর পর আবার বাবার উদ্দেশ্যে জল নিয়ে রওনা হচ্ছি। জানি বাবার সঙ্গে যাবে, তাও মনে মনে একটু ভয়ও হচ্ছে, আনন্দ হচ্ছে। চলো সবাই, সবাই আমরা পৌঁছে গেছি সারাপুলি। আমাদের সাথে দেখা হয়েছে। সারাপুলি দুজনেই যাচ্ছে। মানে সবাই নিজের মনে হচ্ছে, মনেই হচ্ছে না যে আমরা আলাদা জায়গা থেকে আছি, কে কোথায় কি দরকার কিছু বুঝতে পারছি না। শুধু মনে করছে সবাই একটাই উদ্দেশ্য, চলো সবাই আমাদের সাথে চলো, যেতে থাকো। শ্রাবণ মাসে এই সারাপুলি স্টেশনের ছবিটা একটু অন্যরকম থাকে। শুধু সাধারণ মানুষ নয়, বাবার ভক্তদের অগণিত সমাগম। কি সুন্দর লাগে পুরো স্টেশন চত্বরটা, রঙে রঙে রঙিন হয়ে উঠেছে। আর যারা যাত্রী সুরক্ষায় বা রেল সুরক্ষায় আছে তারা নিজেরা চেষ্টা করে যায় যে এই এত ভিড়ের মাঝখান দিয়েও যাতে রেল পরিষেবা অব্যাহত থাকে তার জন্য। আর আমরা যারা সারা বছর হয়তো হাঁটি না, কোথাও যাই না, সবসময় গাড়ি ঘোড়া ব্যবহার করি, তারা যখন বাবার কাছে রওনার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি, শুধু তারাই জানি যে বাবার কাছে পৌঁছানোর জন্য না শারীরিক ক্ষমতাটা যতটা না ইম্পর্টেন্ট, তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট মানসিক জোর। যদি মনের জোর না থাকে তাহলে হয়তো পৌঁছানো সম্ভব হবে না, কারণ বাবা তো সঙ্গে সঙ্গে যায়। এই এক অলৌকিক মহিমা অনুভব না করলে বোঝানো যাবে না। পুরো সারাপুলি জুড়ে জলযাত্রীদের প্রয়োজনীয় জিনিস বিক্রি হচ্ছে, ডান দিক বাদিক যেদিকেই তাকাবে শুধু জিনিস আর জিনিস। আমরাও চলেছি আমাদের বাজার করতে। ঘট কেনা হয়ে গেছে, বল্টি ঘট কিনেছে, আমি বসেছি ঘটগুলো বাঁধতে। দড়ি দিয়ে ভালো করে ঘটগুলো বেঁধে নিতে হবে। আমরা বাঁক নিচ্ছি না, আমরা এই ঘটগুলো দড়ি দিয়ে বেঁধে নিচ্ছি যাতে আমরা হাতে কাঁধে এবং নিজেদের সুবিধা মতো ঝুলিয়ে নিতে পারি। বাবার কাছে নিয়ে যাওয়ার জলের উদ্দেশ্যে আমরা পৌঁছে গেছি সারাপুলি ঘাট। মা গঙ্গাকে প্রণাম করে প্রথমে বুলটিকে বললাম জল নিয়ে চলে যা, কারণ অনেক জল বেড়েছে, একসঙ্গে দুজনের আর রিস্ক নিলাম না। ওকে উপরে পাঠিয়ে দিয়ে এবার আমি ধীরে সুস্থে বাবার জন্য জল তুলবো। এবং সবার পক্ষ থেকে সমস্ত আমার ভাইয়েরও জল নেওয়া হয়ে গেছে। আমরা সবাই মিলে এবার রওনা হচ্ছি বাবাধামের উদ্দেশ্যে। চৌরাপুলি থেকে হাঁটতে হাঁটতে আমরা এবার পৌঁছে গেছি বৈদ্যবাটি মোড়। এখানে লেখা আছে তারকেশ্বর 36 কিলোমিটার। একটু তো ভয় লাগছে, কিন্তু মনে অনেক আনন্দও হচ্ছে। শয়ে শয়ে মানুষ, অগণিত মানুষের ভিড়, সবাই এক উদ্দেশ্যে, এক মনের জোর নিয়ে এগিয়ে চলেছে বাবাধামের উদ্দেশ্যে।
দারুণ লাগছে, দারুণ মানুষ একসঙ্গে যাচ্ছে। সারাদিন ফোন যাচ্ছি, বাবার কাছে ফোন রাখতে পারছে না। আমি দেখাচ্ছি কি পরিমাণ লোক যাচ্ছে, সেটা আমি দেখাচ্ছি। এই দেখো বাবা আমাদের সঙ্গেই যাচ্ছে। যাত্রার পথে অসংখ্য ভান্ডারা খাবারের সম্ভার নিয়ে দুধারে দাঁড়িয়ে আছে। জলযাত্রীদের সমস্ত খাবার, জল এবং বিভিন্ন রকম ওষুধ যা কিছু প্রয়োজন তার জন্য এটি শুরু থেকে তারকেশ্বর অবধি একই রকমভাবে তারা পরিষেবা দিয়ে যাচ্ছে। এই শ্রাবণী মেলায় জলযাত্রীদের দেখার জন্য রাস্তার দুধারে মানুষের ঢল নেমেছে। এই এক সত্যি অভূতপূর্ণ দৃশ্য। এই একটুখানি ঘুরে এই দেখো মা বাবার সাথে যাচ্ছে। জিজ্ঞাসা করতে জানতে পারলাম ওর বয়স মাত্র 3 বছর। এর আগেও বছরে ও বাবা মার সঙ্গে জল ঢালতে গিয়েছিল ভোলে বাবার স্থানে। এখানে শুধুমাত্র যে সাধারণ মানুষ বাঁকে করে জল নিয়ে যাচ্ছে তা কিন্তু নয়, প্রত্যেকে তার নিজের একটা নিজস্ব থিম বানায়, বাবার ছবি বা পছন্দ মতো থিম, সেই অনুযায়ী জল নিয়ে যায়। আমার দেখা ফেভারিট ছিল এই রাফালটা, দারুণ লাগছিল দেখতে। পাশের মনোরম দৃশ্য দেখতে দেখতে কখন যে ডাকাতকালী মায়ের মন্দির পৌঁছে গেছি বুঝতেই পারিনি। কথায় কথায় 10 কিলোমিটার হেঁটে ফেলেছি, মাঝখানে একটুও বিশ্রাম নেওয়া হয়নি, কিন্তু মনেই হচ্ছে না যে আমরা এক টানা 10 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছি। ভীষণ ভালো লাগছে। এই হলো মায়ের মন্দিরের বাইরেটা। ভীষণ বড় মন্দির, বিশাল মন্দির, কিন্তু মন্দির প্রাঙ্গণে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বৃষ্টি নেমে গিয়েছিল। আমরা কোনো মতে মায়ের দর্শন করে লাইন দিয়ে জল দিলাম, তারপরে আবার বাবাধামের উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম। ডাকাতকালী বাড়ি, এই যে পিছনে দেখা যাচ্ছে ডাকাতকালী বাড়ি। মায়ের মন্দিরে জল দিয়ে কিছুটা হেঁটে আসার পরে দেখতে পেলাম রাস্তার উপরে লেখা আছে তারকেশ্বর 22 কিলোমিটার। ভীষণ আনন্দ হচ্ছিল, বুঝতেই পারলাম না কি করে এতটা রাস্তা অতিক্রম করে ফেললাম। আর আমাদের পাশ দিয়ে যারা বড় বড় বাঁক নিয়ে যাচ্ছিল তাদের অনেক বড় বড় কলসিও ছিল। দেখে তো মনে হচ্ছিল বাবা হয়তো তাদের এই এত কষ্ট কিছুটা কম করে দিয়েছে, না হলে কোনো সাধারণ মানুষের পক্ষে সত্যিই সম্ভব না এইভাবে এক রকম ভাবে বাবার দিকে এগিয়ে চলা। প্রায় 20 কিলোমিটার চলে এসেছি, প্রায় 20 কিলোমিটার। প্রায় 20 কত কিলোমিটার? 20 না সরি 12। প্রায় আমরা 18 কিলোমিটারে পৌঁছে যাব, মানে নিয়ার অ্যাবাউট 18 বললে কিছু বল। একবার দাঁড়াবো, আমরা ননস্টপ হাঁটছি, কোথাও বসে নেই, 20 কিলোমিটার প্লাস আমরা রান করছি ননস্টপ। কোথাও বসিনি, কোথাও 1 মিনিটও দাঁড়াইনি। শুধু বুলটি শুধু একটু ভেঙে পড়েছে। না না কেউ ভেঙে পড়েনি, সবাই জোরে জোরে। এখানে ডামডুম আওয়াজ হচ্ছে না, কোনো গান বাজনা চলছে না বলে মনটা খারাপ হয়ে গেছে। মানে ফ্লাইওভারেও ওকে গান বাজাতে হবে, নিজের মোবাইল বার করে গান শোন। চলো হর হর মহাদেব, আবার দেখা হবে কাশী বিশ্বনাথে। হর মহাদেব। আমরা নিয়ে আনাবো কি? হ্যাঁ আরে ভাই চিন্তা করছিস, মেন লাইন আছে, কেটে যাবি তো।
দেখে মনে হচ্ছে আমরা বাবার প্রেমে পড়েছি। বেশ যোগিনী যোগিনী ভাব, একদম যোগী যোগী ভাব, যোগিনী যোগিনী ভাব, যোগী যোগী ভাব। বাবার প্রেমে পড়ে যাচ্ছি। পাশে দেখো অগণিত মানুষ বসে রেস্ট করছে। এই সুন্দর অভিজ্ঞতা, যে না আসবে শুধু শুনলে বুঝতে পারবে না, তাকে আসতে হবে। না যে না আসবে সে না দেখে বুঝতে পারবে। হ্যাঁ, ব্যাপারটা আসলেই আসতে হবে। সব কিছু তো বলে বোঝানো যায় না, আবার সব কিছু বোঝার পরেও বোঝা যায় না, আসতে হবে। হরেক রকম পাগল দিয়া মিলাইছ মেলা দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আর মহাদেব, এখন প্রায় 3টে নাগাদ আমরা পৌঁছালাম কাশী বিশ্বনাথ সেবা সমিতি। প্রচুর ভিড় থাকার জন্য আমরা ভিডিও করতে পারিনি। যাই হোক, যদি বেরিয়ে পড়েছি, এখন উদ্দেশ্য পথে দেখা হয়ে গেলে এক নবজাতক শিশুর সাথে। তার পরিবার এক প্রান্তে তাকে আর বাকির অপর প্রান্তে জল নিয়ে ছুটে চলেছে বাবার কাছে। হয়তো মানসিকের পুজো, তাই এত ছোট বাচ্চাকে নিয়েও বাবার কাছে যাচ্ছে তারা। সকাল হয়ে গেছে, এখন বাজে ভোর 5টা। হ্যাঁ, কতটা আছে জানি বুঝতে পারছি না, কিন্তু যাচ্ছি। আজ সাক্ষী থাকলাম এক অভূতপূর্ণ ভোরের সাথে। এই ভোরটা যতটা স্নিগ্ধ, যতটা সুন্দর, ততটাই আবেগপ্রবণ। সত্যি চোখে জল আনার মতো মুহূর্ত। এতক্ষণে আকাশ একদম পরিষ্কার হয়ে সকাল হয়ে গেছে, তাই যারা যারা রাস্তার পাশে বসে পড়েছিল তারা আবার ছুটে চলেছে বাবা ধামের উদ্দেশ্যে। এই দেখো কি সুন্দর একটা বড় বাবা আমাদের সঙ্গেই যাচ্ছে। সব কিছু এখানে বাবার ইচ্ছাই হয়, তাই তো? ঠিক বলছি তো? বারবার না করছেন দিনে থাক পাবো না। হ্যাঁ হ্যাঁ, সব কিছু এখানে বাবার ইচ্ছাই হয়, আমরা তো উপলক্ষ মাত্র। হাঁটতে হাঁটতে সকাল হয়ে গেছে। পুচকি দোল খাচ্ছে দেখো। রাত্রেবেলা বেশ কিছু মানুষ একটু শুয়ে পড়েছিল রাস্তার পাশে, তারা এখন উঠে বসেছে, চা খাচ্ছে, ফ্রেশ হচ্ছে, আবার বাবাধামের উদ্দেশ্যে এবার রওনা হবে। সবারই তো একটাই গন্তব্য, যত তাড়াতাড়ি পৌঁছাবো তত তাড়াতাড়ি বাবাকে জল দিয়ে বাড়ি ফেরার পালা। লোকনাথ পৌঁছানোর ঠিক আগের মুহূর্তে হঠাৎই রাস্তাটা খুব জাম হয়ে গিয়েছিল। জলযাত্রীরা সবাই দাঁড়িয়ে পড়েছে, কারণ প্রশাসন থেকে গেট করেছে, একটা গেট খোলা হবে, একটা গেট লক করা হবে। এই লক করা গেটের ভেতরে আমরা প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা করে আটকে থাকছিলাম। এতটা হেঁটে আসার পরে আর শরীরে হয়তো ক্ষমতা থাকছিল না এতক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকার, তাও কিচ্ছু করার নেই, চলতে হবে। কিছুটা হাঁটার পরে দেখলাম লেখা আছে ওয়েলকাম টু তারকেশ্বর। ভাবলাম মন্দির পৌঁছে গেছি, কিন্তু না, এটা লোকনাথ যাওয়ার আগে তারকেশ্বর ডিস্ট্রিক্ট ঢোকার জন্য একটি গেট। এখনো অনেক পথ, অনেক যাত্রা বাকি আছে। চলতে চলতে প্রায় সকাল 7:30-8টা বেজে গিয়েছিল, পৌঁছে গেলাম লোকনাথ। আমরা লোকনাথ মন্দিরে জল দেব, তাই আমরা বাঁদিকে রাস্তা ধরলাম। বাদিক থেকে অল্প একটু রাস্তা, একটুখানি হাঁটলেই পৌঁছে যাওয়া যায় লোকনাথ মন্দির। এই হচ্ছে বাবার মন্দির। পৌঁছে গিয়েছিলাম, কিন্তু মন্দির প্রাঙ্গণে ক্যামেরা অ্যালাউড ছিল না, তাই আমরা ভেতরটা ভিডিও করতে পারিনি। বাইরে থেকে দেখে নাও, এটা হলো বাবা লোকনাথের মন্দির। বাবা লোকনাথ মন্দিরে জল দিয়ে এবার আমাদের ফাইনাল যাত্রা তারকেশ্বর টেম্পল। প্রায় 2.5 কিলোমিটার হেঁটে আসার পর আমরা পৌঁছে গিয়েছিলাম তারকেশ্বর মন্দিরে। এখানে এত বেশি মানুষের ঢল ছিল যে আমরা
ভিডিও তো করতেই পারিনি, ক্যামেরা বার করার সাহস অবধি করতে পারিনি। দেখো রাস্তাটা পুরো লোকে লোকে লোকারণ্য। এইভাবে আমরা মন্দির থেকে যেতে প্রায় 3 ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম, আর এই ভিড়ের জন্য শেষ অবধি আমরা ভিডিও করে উঠতে পারিনি। সমস্ত অপেক্ষার অবসান, আমরা পৌঁছে গিয়েছি বাবা তারকনাথের মন্দির তারকেশ্বর ধামে। বাবার মন্দিরের ভেতর ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই জল দিয়ে বেরিয়ে আসার পথে বাবার দুধ পুকুরের পাশ থেকে যাওয়ার সময় এই মুহূর্তগুলো আমরা ক্যামেরা বন্দি করেছিলাম। সমস্ত জলযাত্রীরাই একই রাস্তা দিয়ে মন্দির থেকে ধীরে ধীরে বাইরের দিকে বেরিয়ে পড়ছে, আর বাইরে বেরিয়েই দেখতে পেলাম লোভনীয় আচার, কত খাবার এবং কত কিছু কেনাকাটার জিনিস। আমরা আচার কিনেছিলাম, কারণ তারকেশ্বরের আচার নাকি বিখ্যাত। আচার কিনে টিফিন করে আমরা আস্তে আস্তে পৌঁছে গিয়েছিলাম তারকেশ্বর রেলওয়ে স্টেশনে। স্টেশনে ভিড় ছিল, কিন্তু সেই রকম মারাত্মক কিছু ছিল না। আমরা টিকিট কেটে স্টেশনে আসার পরেই সঙ্গে সঙ্গেই আমরা হাওড়াগামী লোকাল ট্রেন পেয়ে গিয়েছিলাম। সাধারণ মানুষ আর জলযাত্রী উভয় পক্ষই অপেক্ষা করছিল এই ট্রেনে উঠে বাড়ি ফেরার জন্য। আমাদের সাথে কিছু আন্টির দেখা হয়েছিল। সত্যি এনারা এত বয়স্ক হয়েও যে বাবার কাছে যাওয়ার জন্য সাহস রাখে, সত্যিই মনে জোর আছে। ট্রেন তারকেশ্বর ছেড়ে ছুটে চলেছে হাওড়ার দিকে, আর বুলটি খুব ক্লান্ত, তাই ঘুমিয়ে পড়েছে। আমিও ভিডিও করতে করতে মাঝে মাঝে ঘুমিয়ে যাচ্ছিলাম, কিন্তু যেহেতু বুলটির কাছে ক্যামেরা ছিল না, তাই আমারটা ভিডিও করতে পারিনি। এত বেশি ক্লান্ত হয়ে পড়েছিলাম যে ট্রেনের বাইরের সবুজ দৃশ্যগুলো উপভোগ করার মতো শরীরের ক্ষমতা ছিল না। পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। আমাদের সামনে যারা হাঁটছে তারা সবাই জলযাত্রী। দেখো কেমন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, আমরাও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি। পা ফুলে গিয়েছিল, এতক্ষণ হাঁটার সময় বুঝতে পারিনি, কিন্তু যখন ট্রেনে এইটুকু সময় বসলাম, কিছুক্ষণের মধ্যে পা যেন অসাড় হয়ে গেছে, পায়ে প্রচণ্ড ব্যথা, হাঁটতে পারছি না। তাও বাড়ি ফেরার তাগিদ, হাঁটতেই হবে। এতক্ষণ পর আমার বাড়িতে রেখে আসা ছোট্ট 2 বছরের রাধিকে খুব মিস করছি। এই 1 ঘন্টা রাস্তাটা অনেক লম্বা মনে হচ্ছে। কতক্ষণে বাড়ি ফিরবো আর ওর মিষ্টি মুখের হাসিটা দেখবো। আমাদের এই ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো, পাশে থেকো প্লিজ। সবাই ভালো থেকো, ভোলে বাবা সবাইকে ভালো রাখুক। হর হর মহাদেব, হর হর মহাদেব।